দীর্ঘ ৭টি বছর কেটে যাওয়ার পর ডিভোর্সি ম্যাজিস্ট্রেট রায়হান তার প্রাক্তন স্ত্রীর গ্রাম হরিপুরে এসে পৌঁছালেন। হরিপুর গ্রামের স্নিগ্ধ সকালগুলো আগের মতোই যেন খুব ধীর লয়ে আড়মোড়া ভেঙে জেগে উঠছিল। ভোরের বাতাসে সোদামাটির বুনো গন্ধ মিশে একাকার হয়েছিল, আর মেঠো কাঁচা পথ ধরে হেঁটে চলা গরুর পালের খুরের খটখট শব্দ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। অতীতের পাতা উল্টালে দেখা যায় এই হরিপুর গ্রামেরই জরাজীর্ণ এক ছোট্ট কুঠুরিতে রায়হান তার ভাঙাচোরা পুরনো কাঠের খাটে বসে এক দৃষ্টে বিশাল আকাশের দিকে তাকিয়ে থাকত। তার দুচোখে রাতের বিন্দুমাত্র ঘুম ছিল না, বরং সেখানে বাসা বেঁধেছিল আকাশ ছোঁয়া এক অদম্য স্বপ্ন, জীবনে অনেক বড় কিছু করে দেখানোর, এমন এক সম্মানজনক অবস্থানে পৌঁছানোর স্বপ্ন যাতে তার অভাবী মা বাবার মুখ গর্বে উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু এই বিশাল স্বপ্নটা একান্তই শুধুই তার নিজের ছিল। গ্রামের সাধারণ মানুষের কাছে সে ছিল শুধুই হতদরিদ্র আর নিচুতলার ঘরের একটা ছাপোষা ছেলে, যে সারাদিন মোটা মোটা বইয়ের ভেতর মুখ গুজে পড়ে থাকত আর রোজগারের তেমন কোনো কাজকর্মই করত না। গ্রামের মানুষজন প্রায়ই তাকে কটাক্ষ করে বলত, আরে রায়হান, তুই শুধু ঘরে বসে আকাশকুসুম স্বপ্নই দেখতে থাক, বাস্তব জীবন কখনো এভাবে বই পড়ে চলে না। আর সে প্রতিবারই অত্যন্ত শান্তভাবে হালকা হাসির সাথে তাদের তীক্ষ্ণ কথাগুলো শুনে একেবারে চুপ হয়ে যেত। কারণ সে খুব ভালো করেই জানত যে যদি সে আজ মুখে জবাব দেয় তবে তার গলার আওয়াজ এই সমাজের কাছে চাপা পড়ে যাবে। কিন্তু যদি সে তার এই অধরা স্বপ্নকে একদিন সত্যি করে দেখাতে পারে, তবে এই নিন্দুক মানুষগুলোই তার সম্মানে উঠে দাঁড়িয়ে হাততালি দেবে। রায়হানদের পারিবারিক আর্থিক অবস্থা একেবারেই খুব একটা ভালো ছিল না। তার বৃদ্ধ বাবা অন্যের জমি বর্গা নিয়ে রোদে পুড়ে দিন মজুরি করতেন, আর মা আশেপাশের অবস্থা সম্পন্ন মানুষের বাড়িতে কাজ করে কোনো মতে অভাবের সংসার চালাতেন। ঠিক এমন একটি করুণ অবস্থায় রায়হানের দিন-রাত শুধু সরকারি চাকরির জন্য পড়াশোনা করাটাই গ্রামবাসীদের চোখে মারাত্মকভাবে লাগত। তাদের মনে হতো সে আসলে কাজ এড়ানোর জন্য একটা চরম ফাঁকিবাজিতে মেতেছে। কিন্তু রায়হান নিজের মনে দৃঢ়ভাবে জানত যে তাকে এবং তার পরিবারকে যদি এই অভাবের অন্ধকার জীবন থেকে চিরতরে বেরিয়ে আসতে হয়, তবে এই পড়াশোনায় তার সামনে খোলা থাকা একমাত্র রাজপথ। ওই একই হরিপুর গ্রামেই নীলাও বসবাস করত। একেবারে সোজা সাপটা, প্রাণ খোলা হাসি খুশি আর মনের দিক থেকে কাঁচের মতো খুব পরিষ্কার একটা মেয়ে। নীলা আর রায়হান একেবারে ছোটবেলা থেকেই একে অপরকে খুব গভীরভাবে চিনত। ধীরে ধীরে তাদের সেই পুরনো বন্ধুত্ব কখন যে গাঢ় ভালোবাসায় রূপ নিয়ে বদলে গেল, সেটা তারা নিজেরাও ঠিকমতো বুঝে ওঠার টের পায়নি। নীলার সবসময় রায়হানের দেখা সেই বড় স্বপ্নের ওপর অটুট ভরসা ছিল। সে প্রায়ই অত্যন্ত বিশ্বাসের সাথে তাকে বলত, তুই একদিন সত্যিই অনেক বড় মাপের মানুষ হবি রায়হান, আমি মনে প্রাণে সেটা জানি। আর রায়হান শুধু মুগ্ধ হয়ে তার গভীর চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকত, আর তার মনে হতো যেন পুরো পৃথিবীর সব শক্তি তার সাথে এসে দাঁড়িয়েছে। নীলাই ছিল এই পৃথিবীতে একমাত্র জন যে তাকে আর তার সংগ্রামকে সত্যিকার অর্থে বুঝত। গ্রামবাসীরা যখন তাকে কথায় কথায় তীক্ষ্ণ খোঁটা দিত, তখন নীলাই তার না দেখা ক্ষতে পরম মমতায় প্রলেপ লাগাত। এভাবেই সময় তার আপন গতিতে পেরোতে লাগল, আর দুজনের ভেতরের ভালোবাসার শেকড়ও আরও অনেক বেশি গভীর হতে থাকল। তারপর একদিন তারা দুজন মিলে সারা জীবন একসাথে থাকার জন্য বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্ত নিল। অত্যন্ত সাধারণ আয়োজনে, লোক দেখানো বেশি কোনো জাঁকজমক ছাড়া, শুধু নিজেদের কাছের কিছু মানুষের উপস্থিতিতে তাদের বিয়েটা সম্পন্ন হল। বিয়ের পর তাদের নতুন জীবনের শুরুর দিনগুলো অভাব থাকলেও খুব দারুণভাবেই কাটছিল। থাকার জন্য ছোট একটা মাটির ঘর ছিল, সংসারে নিত্যদিনের অভাব অনটন লেগেই ছিল, কিন্তু দুজনের মনে এক অদ্ভুত শান্তি বিরাজমান ছিল। নীলা প্রতিদিন সকালে সবার আগে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ এক হাতে সামলাত। সে পরম যত্নে রায়হানের জন্য রান্না করত, আর রায়হান যখন মাদুরে বসে গভীর মনোযোগে পড়াশুনো করত, তখন সে চুপচাপ মুগ্ধ দৃষ্টিতে তার পাশে বসে তাকে দেখতে থাকত। তার এই নীরব চাহনি দেখে মনে হতো যেন সে তার স্বামীর পরিশ্রমে নিজের সমস্ত দোয়া আর প্রার্থনাগুলোও এক এক করে জুড়ে দিচ্ছিল। কিন্তু ধীরে ধীরে গ্রামের নিন্দুক মানুষদের বিষাক্ত কথাগুলো ওই ছোট ঘরের দেয়াল ভেদ করে তাদের কান পর্যন্ত পৌঁছাতে লাগল।
পাড়ার বয়স্ক মহিলারা ঘাটে গেলে নীলাকে ডেকে বলতো, তোর জামাই তো সারাদিন শুধু বই খাতা নিয়েই পড়ে থাকে, সংসারের জন্য 2 পয়সা কিছু রোজগার করে না কেন? কেউ আবার মুখ বাঁকিয়ে বলতো, এমন ফাঁকা স্বপ্ন দিয়ে তো আর পেট ভরে না, বাস্তবতায় ফিরে আসতে বল। একেবারে শুরুতে নীলা এই ধরনের নেতিবাচক কথাগুলো হেসেই এড়িয়ে যেত, কিন্তু প্রতিদিন নিয়ম করে একই খোঁটা, একই কথার পুনরাবৃত্তি তার মনের কোথাও না কোথাও খুব গভীরে একটা স্থায়ী জায়গা করে নিতে শুরু করল। এদিকে রায়হান তার বিসিএস পরীক্ষার প্রস্তুতিতে দিন-রাত মগ্ন ছিল। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একজন সৎ ম্যাজিস্ট্রেট হওয়ার, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে থেকে দেশের সেবা করার। কিন্তু এই স্বপ্নের রাস্তাটা মোটেও তার জন্য সহজ ছিল না। সে এর আগে অনেকবার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় একটুর জন্য ফেল করেছিল। প্রতিবারই সে বুক ভরা আশা নিয়ে ঢাকা যেত, আর চরম হতাশা নিয়ে গ্রামে ফিরে আসত। প্রতিবারই ব্যর্থতার পর তার মুখের উজ্জ্বল হাসি আরেকটু বেশি ম্লান হয়ে যেত, কিন্তু তার ভেতরের জ্বলতে থাকা জেদের আগুন কখনো নিভত না। সে আবার নতুন উদ্যমে উঠে দাঁড়াত, আবার দ্বিগুণ শক্তিতে চেষ্টা করত। কিন্তু এই কঠিন সংগ্রাম এখন আর শুধু তার একার ছিল না। এখন তার এই বেকারত্বের প্রভাব সরাসরি নীলার জীবনের উপরও তীব্রভাবে পড়তে শুরু করেছিল। ঘরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য টাকার মারাত্মক অভাব ছিল। সংসারের প্রয়োজন দিন দিন বাড়ছিল, আর তার সাথে পাল্লা দিয়ে পাড়াপড়শির খোঁটাও বাড়ছিল। একদিন সন্ধ্যায় রায়হান যখন সারাদিনের পড়াশোনার পর চরম পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরল, সে দেখল নীলা দাওয়ায় একেবারে চুপচাপ বসে আছে। তার সুন্দর মুখটা অজানা এক বিষাদে মলিন হয়েছিল। রায়হান উদ্বিগ্ন হয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করল, হঠাৎ কি হয়েছে তোমার নীলা? সে প্রথমে তো কিছুক্ষণ একেবারে চুপ থাকল, তারপর খুব আস্তে করে ভাঙা গলায় বলল, আর কতদিন আমাদের অভাবের সংসার এভাবে চলবে রায়হান? এই অপ্রত্যাশিত প্রশ্ন শুনে রায়হান কিছুক্ষণের জন্য পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। সে অবাক হয়ে ভাবল যে নীলা তো সবসময় ছায়ার মতো তার পাশে থাকত, আজ হঠাৎ ওর মনে এমন হতাশার প্রশ্ন কেন এলো? সে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে নরম স্বরে বলল, আমাকে আর একটুখানি সময় দে নীলা, আমি কথা দিচ্ছি, খুব শিগগিরই সব ঠিক করে দেব। নীলা শূন্য দৃষ্টিতে তার দিকে তাকাল। ওর সেই চোখের দৃষ্টিতে আর আগের মতো বিন্দুমাত্র ভরসা অবশিষ্ট ছিল না। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, গ্রামের মানুষ তো আসলে ঠিক কথাই বলে রায়হান, শুধু স্বপ্ন দিয়ে তো আর মানুষের জীবন চলে না। নীলার বলা এই কথাগুলো সোজা তীরের মতো রায়হানের বুকে গিয়ে বিঁধল। সে হতবাক হয়ে মুখে আর কিছুই বলতে পারল না। তার জীবনে একেবারে প্রথমবার মনে হল যে হয়তো তার ভালোবাসার নীলাও এখন ঠিক সেটাই ভাবতে শুরু করেছে যা বাকি সমাজের নিন্দুক সবাই ভাবে। ওই অদ্ভুত নিস্তব্ধ রাতে দুজন একই ঘরের ছাদের নিচে ছিল, কিন্তু তাদের দুজনের মাঝে যোজন যোজন মাইলের একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছিল, যে দূরত্বটা হয়তো খালি চোখে দেখা যাচ্ছিল না, কিন্তু হৃদয়ের প্রতিটি স্পন্দনে খুব গভীরভাবে অনুভব করা যাচ্ছিল। ঠিক পরের দিন সকাল থেকেই নীলার দৈনন্দিন আচরণ কিছুটা বদলে যেতে শুরু করল। ও আর আগের মতো স্বতঃস্ফূর্তভাবে কোনো কথা বলত না। ওর চোখে এখন ভরসার চেয়ে প্রশ্নের তীক্ষ্ণতা অনেক বেশি ছিল। গ্রামের সেই কুচক্রী মহিলারা তাকে সুযোগ পেয়ে আরও বেশি করে উস্কে দিতে লাগল। আমাদের কথা মিলিয়ে দেখে নিস, এই অপদার্থ ছেলে জীবনে কিছুই করতে পারবে না, শেষমেশ তোর জীবনটাই মাঝপথে নষ্ট হয়ে যাবে। আর ধীরে ধীরে এই বিষাক্ত কথাগুলো নীলার অবচেতন মনে শক্তভাবে গেঁথে যেতে লাগল। রায়হান তার চারপাশের এই সব কিছু খুব ভালোভাবেই বুঝতে পারছিল, কিন্তু সে নিরুপায় হয়ে কিছুই করতে পারছিল না, কারণ তার কাছে এই মুহূর্তে নিজেকে প্রমাণের শুধু একটাই রাস্তা খোলা ছিল, আর তা হল হাড় ভাঙা পরিশ্রম করা। আর সে দিনরাত এক করে ঠিক সেটাই করছিল। কিন্তু এখন তার প্রতিটি নতুন চেষ্টার সাথে সাথে তার বুকে বিশাল একটা পাথরের বোঝাও চেপে বসেছিল, আর সেই বোঝাটি হল নীলার বদলে যাওয়া বিশ্বাস আর হারিয়ে যাওয়া ভরসা। একদিন রায়হান আবারও চূড়ান্ত ভাইবা পরীক্ষা দিয়ে ঢাকা থেকে গ্রামে ফিরল। এবারও দুর্ভাগ্যবশত সে চূড়ান্ত তালিকায় টিকতে পারেনি। সে মাথা নিচু করে একেবারে চুপচাপ বাড়ি এসে ঢুকল। তার পা দুটো যেন সীসার মতো ভারী হয়ে আসছিল, আর দুচোখে ছিল না ঘুমানোর চরম ক্লান্তি। সে ভারী দরজা খুলে দেখল নীলা বাইরে মাটির উঠোনে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে স্পষ্ট রাগের আগুন। সে রায়হানকে বিধ্বস্ত অবস্থায় দেখেই সরাসরি বলে উঠল, তার মানে এবারও তোর চাকরিটা হলো না তো? রায়হান আত্মপক্ষ সমর্থন করে কিছুই বলল না,
শুধু চরম অপরাধীর মতো মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রাখল। নীলা একটা খুব ভারী দীর্ঘশ্বাস ফেলল আর কড়া গলায় বলল, এবার তোর এই পাগলামি থামা রায়হান, আর কতকাল তুই এভাবে বেকার বসে চেষ্টা করে যাবি? রায়হান ধীরে ধীরে ওর দিকে তাকাল। তার ক্লান্ত চোখে সীমাহীন কষ্ট ছিল, কিন্তু তার বলার গলায় ছিল অটুট দৃঢ়তা। যতদিন না আমি আমার লক্ষ্যে সফল হই। এ কথা শুনে নীলা তাচ্ছিল্য ভরে হেসে উঠল, কিন্তু তার সেই হাসিতে বিন্দুমাত্র কোনো আনন্দ ছিল না। তা ছিল শুধুই অপমান আর খোঁটা ঘরা। আর যদি জীবনে কখনোই তোর চাকরি না হয়? এই মারাত্মক প্রশ্নটা যেন চারপাশের বিষণ্ণ বাতাসে ভাসতে লাগল। রায়হানের কাছে এই মুহূর্তে এর কোনো নিশ্চিত উত্তর ছিল না, কিন্তু তার মনের গভীরে শুধু একটাই অদম্য জেদ কাজ করছিল, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত হার মানব না। সেই অভিশপ্ত দিনের পর থেকে তাদের সম্পর্কের ভেতরের ফাটল আরও অনেক বেশি স্পষ্ট হতে লাগল। বাড়িতে এখন কথায় কথায় বিনা কারণে ঝগড়া হতে শুরু করল। নীলা আর আগের মতো সেই শান্ত মেয়েটি ছিল না। ও পান থেকে চুন খসলেই কথায় কথায় রায়হানকে খোঁটা দিত, তুই জীবনেও কিচ্ছু করতে পারবি না, আমি লিখে দিতে পারি। আর রায়হান প্রতিবারই এই অপমানজনক কথা শুনে একদম চুপ করে যেত, কারণ সে খুব ভালো করেই জানত যে এখন উত্তর দিলে পরিস্থিতি আরও ভয়াবহ খারাপের দিকে যাবে। কিন্তু ভেতরে ভেতরে সে তিলে তিলে ভেঙে চুরমার হয়ে পড়ছিল। একদিকে তার কেরিয়ারের স্বপ্ন ছিল, আর অন্যদিকে তার জীবনের একমাত্র ভালোবাসা। আর এই দুইয়ের মাঝে পড়ে সে নিজেই যেন প্রতিদিন কোথাও হারিয়ে যাচ্ছিল। আর এই দম বন্ধ করা নীরবতার মাঝেই একদিন এমন মর্মান্তিক কিছু ঘটতে যাচ্ছিল যা তাদের দুজনের জীবনটা পুরোপুরি ওলটপালট করে বদলে দেবে। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনাদের জীবনের সাথে মিলে যাওয়া এই গল্পটি ভালো লেগে থাকে, তবে আমার আপনাদের কাছে একটা ছোট্ট বিনীত অনুরোধ রইল। আপনারা এখনই এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটিতে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। রায়হান আর নীলার মাঝে যে অদৃশ্য দূরত্বটা ধীরে ধীরে তৈরি হয়েছিল, তা এখন সমাজের সবার স্পষ্ট চোখে পড়তে লাগল। বিয়ের শুরুতে যেখানে সারা বাড়িতে দুজনের হাসির শব্দ প্রতিধ্বনিত হতো, এখন সেখানে গোরস্থানের মতো নিস্তব্ধতা বিরাজ করে। সকাল হলেই নীলা রোবটের মতো তার গৃহস্থালির কাজে লেগে যেত, আর রায়হান সারাদিন কোনো কথা না বলে নিজের বই খাতার দুনিয়ায় হারিয়ে যাওয়ার চেষ্টা করত। দুজন একই ছাদের নিচে একে অপরের সামনে থেকেও যেন আলোকবর্ষ দূরে সরে গিয়েছিল। গ্রামের চারপাশের বাতাসটাও যেন তাদের জন্য পুরোপুরি বদলে গিয়েছিল। এখন রায়হান যখন কোনো কাজে বাইরে বের হতো, তখন মানুষ তাকে আগের চেয়ে আরও অনেক বেশি খোঁটা দিত। আরে এত মোটা মোটা বই পড়ে কি হবে, শেষমেশ তো তোকে ওই অন্যের খেটেই মজুরি খাটতে নামতে হবে। কেউ আবার শ্লেষের সুরে বলতো, ওর বউটাও তো ওর এই বেকারত্বের জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। আর এই কটু কথাগুলো এখন আর শুধু রায়হানের কানেই আটকে থাকত না, একেবারে তীরের মতো তার মনে গিয়ে বিত্ত। রায়হান নীরবে সব কিছু শুনত, কিন্তু প্রতিবারই নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে বোঝাত, একদিন আমার সময় আসবে, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু নীলার জন্য এই সামাজিক পরিস্থিতি সামলানো কাজটা এতটা সহজ ছিল না। প্রতিদিন ঘরের বাইরে এক পা রাখতেই তাকে গ্রামের মানুষের বক্র চোখের দৃষ্টি আর হাজারো কটু কথার সরাসরি মুখোমুখি হতে হতো। রাস্তার কলের পাড়ে জল ভরতে গেলে পাড়ার মহিলারা তাকে রীতিমতো ঘিরে ধরত। নীলা, তোর হাতে এখনও সময় আছে, নিজের জীবনটা এমন একটা বেকানের পেছনে নষ্ট করিস না। কেউ আবার তার পরম হিতৈষী বান্ধবী সেজে কানে কানে বলত, তুই এত সুন্দর দেখতে একটা মেয়ে, তুই একটু চেষ্টা করলেই এর চেয়ে অনেক ভালো আর প্রতিষ্ঠিত কাউকে স্বামী হিসাবে পেতিস। এই বিষাক্ত কথাগুলো ধীরে ধীরে নীলার সরল মনে একেবারে বিষের মতো ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে লাগল। সে মন থেকে চাইলেও এই চারপাশের কথাগুলোকে আর কোনোভাবেই এড়িয়ে যেতে পারছিল না। বিয়ের আগে সে রায়হানের এই বড় স্বপ্ন নিয়ে সবার সামনে অহংকার আর গর্ব করত, কিন্তু এখন সেই একই স্বপ্নগুলোই তার কাছে পাহাড়ের মতো ভারী বোঝা মনে হতে শুরু করেছিল। একদিন সন্ধ্যায় রায়হান যখন হারিকেনের আলোতে গভীর মনোযোগে পড়াশোনা করছিল, নীলা একেবারে চুপচাপ এসে তার পড়ার টেবিলের সামনে বসল। তার দুই চোখে টলটলে জল ছিল, কিন্তু তার গলার স্বর ছিল পাথরের মতো কঠিন। রায়হান, আমি এ জীবন টানতে টানতে একেবারে ক্লান্ত হয়ে গেছি। রায়হান তার হাতের বইটা আস্তে করে বন্ধ করল আর উদ্বিগ্ন হয়ে ওর দিকে তাকাল। হঠাৎ কি হয়েছে তোমার? নীলা কান্না জড়ানো কণ্ঠে বলল, প্রতিদিন বাইরে মানুষের খোঁটা শোনা, বাড়ির ভেতরে এই নিত্যদিনের অভাবের অবস্থা দেখা, আর তোর শুধু দিনের পর দিন চেষ্টা করে যাওয়া,
এসব নাটক আর আমার একটুও সহ্য হচ্ছে না। রায়হান খুব আস্তে করে নরম স্বরে বলল, আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করছি নীলা, একটু ধৈর্য ধর, একদিন আমাদের সব কষ্ট বদলে যাবে। নীলা প্রচণ্ড বিরক্তি নিয়ে মাথা নাড়ল। প্রতিবার পরীক্ষা দিয়ে এসে তুই একই মিথ্যে কথা বলিস, কিন্তু আমাদের ভাগ্য তো কিছুই বদলায় না। কথা শুনে রায়হানের মুখে প্রতিবাদের কোনো ভাষা ছিল না। সে শুধু আহত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। ওই কাল রাত্রিতে দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে চরম তর্ক চলল। জীবনে একেবারে প্রথমবার একে অপরের প্রতি দুজনের গলার আওয়াজ চরমে উঠল। প্রথমবার তাদের দীর্ঘ ভালোবাসার মাঝে জমে থাকা অভিযোগগুলো এতটাই ভারী হয়ে উঠল যে অতীতের সব সুন্দর স্মৃতি যেন চাপা পড়ে যেতে লাগল। এক পর্যায়ে নীলা চরম রাগের মাথায় চিৎকার করে বলে বসল, আমি তোকে বিয়ে করে আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। এই নিষ্ঠুর কথাটা যেন মুহূর্তের মাঝে রায়হানের বুকটা ধারালো ছুরি দিয়ে চিরে দিল। সে কিছু মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গিয়ে একদম স্তব্ধ হয়ে গেল। তারপর অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে আস্তে করে বলল, তোর যদি সত্যি সেটাই মনে হয়, তবে আমি আর এই মুহূর্তে কি করতে পারি? ওই অভিশপ্ত রাতে নীলা বিছানায় শুয়ে ফুপিয়ে কাঁদতে থাকল, আর রায়হান ঘরের ছাদের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে সারা রাত নির্ঘুম কাটিয়ে দিল। সে কোনোভাবেই বুঝতে পারছিল না যে সে তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাঁচাবে নাকি নিজের সাজানো সম্পর্কটা। কিন্তু রূঢ় সত্যিটা হল, সে একসাথেই তার জীবনের দুটো অমূল্য জিনিস হারিয়ে ফেলছিল। পরের কয়েকদিনে তাদের বাড়ির পরিস্থিতি আরও ভয়াবহ খারাপ হয়ে গেল। নীলা এখন কথায় কথায় রাগ করে তার বাপের বাড়ি চলে যেতে লাগল। সেখানে তার নিজের মা বাবা আর আত্মীয় স্বজনও তাকে বুঝিয়ে একটাই কথা মগজে ঢোকাত, মারে, অভাবের সংসারে সারা জীবন এভাবে কষ্ট করে চলতে পারে না। তোর এমন একজন স্বামী দরকার যার একটা পাকা সরকারি চাকরি বা অন্তত ভালো আয়ের কাজ আছে। ওর অবিবাহিত বান্ধবীরাও সুযোগ বুঝে আগুনে ঘি ঢালত। তুই তো এখনো তরুণী যুবতী, তুই এখনো চাইলে তোর এই ভুল সিদ্ধান্ত বদলে নতুন জীবন শুরু করতে পারিস। চারপাশের এই ক্রমাগত চাপে ধীরে ধীরে নীলার মনস্তত্ত্ব পুরোপুরি বদলে যেতে লাগল। এখন ওর কাছে রায়হানের দেখা সব স্বপ্ন একটা বিশাল বড় মিথ্যের মতো চরম প্রতারণা মনে হতে লাগল। অন্যদিকে রায়হান তার নিজের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখছিল না। সে সব রকম প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল। সে একেবারে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করত, মাঠের পর মাঠ দৌড়াত আর রাত জেগে পড়াশোনা করত। কিন্তু প্রতিটি নতুন ব্যর্থতার রেজাল্টের সাথে সাথে তার ভেতরের আত্মবিশ্বাস আরও একটু একটু করে ভেঙে গুড়িয়ে পড়ত। আর সে যখন ক্লান্ত দেহে বাড়ি ফিরত, নীলার চোখের দিকে তাকালে ভরসার বদলে একরাশ নিরাশা আর অবজ্ঞা দেখতে পেত, যা তাকে ভেতর থেকে একেবারে শেষ করে দিত। একদিন রায়হান যখন ঢাকা থেকে তার শেষ বিসিএস পরীক্ষা দিয়ে ফিরল, এবারও ভাগ্যের নির্মম পরিহাসে সে পাশ করতে পারেনি। কিন্তু এবার সে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়েছিল। সে বাড়িতে পা রাখতেই নীলা তাকে কিছু সান্ত্বনা না দিয়ে উল্টো তীক্ষ্ণ গলায় বলে উঠল, এবার নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবলি? রায়হান চরম ক্লান্ত গলায় জবাব দিল, আমি হার মানব না, আবার নতুন করে চেষ্টা করব। নীলা চরম তাচ্ছিল্যের হাসি হাসল, তোর তো সারা জীবনে শুধু একটাই কাজ আসে, সেটা হলো চেষ্টা করা। আমাদের ঘরে ফলাফল কবে দিবি তুই? রায়হান তার জীবনে প্রথমবার নিজের স্ত্রীর উপর একটু গলা চড়িয়ে রাগের মাথায় বলল, যখন আমার সঠিক সময় হবে। এতে নীলার ভেতরের রাগ আরও দ্বিগুণ বেড়ে গেল। সময়? নাকি তুই স্বীকার করবি যে তোর পোড়া কপালে চাকরি বাকরি কিছুই নেই? স্ত্রীর মুখে একথা শুনে রায়হান একেবারে চুপ হয়ে গেল। ওর গভীরভাবে মনে হল যেন এই পৃথিবীতে ওর নিজের বাড়িতেই ওর আর কানাকড়িও কোনো দাম নেই। ঠিক ওই রাতেই নীলা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে নিল। পরের দিন খুব সকালে উঠে সে নিজের সমস্ত জিনিসপত্র ট্রাঙ্কে গোছাতে শুরু করল। রায়হান তার এই কাণ্ড দেখে বেশ ঘাবড়ে গেল। সকাল সকাল এসব কি করছিস তুই? নীলা ওর দিকে একবার ফিরে না তাকিয়েই চরম অবজ্ঞার সাথে বলল, আমি এই অভাবের সংসার ছেড়ে চিরতরে চলে যাচ্ছি। কথাটি শুনে রায়হানের পায়ের তলা থেকে যেন মুহূর্তেই মাটি সরে গেল। কোথায় যাচ্ছিস তুই? নীলা খুব ঠান্ডা আর কঠিন গলায় জবাব দিল, আমি আমার নিজের বাড়ি ফিরে যাচ্ছি, আর আমি কোনো দিন এই নরকে ফিরে আসব না। রায়হান পাগলের মতো ওর কাছে ছুটে গিয়ে বলল, নীলা, দোহাই লাগে, আমার সাথে এমন করিস না, আমাকে আর শুধু একটুখানি সময় দে। নীলার চোখেও তখন জল চলে এলো।
কিন্তু এবার ওর নেওয়া কঠিন সিদ্ধান্তের মাঝে একটা পাথরের মতো কাঠিন্য ছিল। আমি তোকে আমার জীবনের অনেক মূল্যবান সময় দিয়েছি রায়হান, আর এক মুহূর্তও নয়। রায়হান শেষবারের মতো চরম আকুতি নিয়ে ওকে আটকানোর চেষ্টা করল। আমি তোকে কথা দিচ্ছি, আমি সব ঠিক করে দেব। নীলা দৃঢ়ভাবে মাথা নাড়ল। তোর এসব ফাঁকা কথায় আমার আর বিন্দুমাত্র ভরসা নেই। এই কয়েকটি কথা রায়হানের কাছে ফাঁসির আদেশের কোনো শাস্তির চেয়ে কম ছিল না। সে পরাজিত সৈনিকের মতো আস্তে করে নিজের বাড়ানো হাতটা নামিয়ে নিল, আর নীলা নিজের সমস্ত গোছানো জিনিসপত্র নিয়ে চিরতরে ওই বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, যে বাড়িটাকে ও একসময় নিজের জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্নের ঠিকানা ভেবেছিল। কাঠের পুরনো দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল, আর রায়হান ঠিক সেখানেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার দুই চোখে অঝরে জল নামছিল, কিন্তু সে শব্দ করে কাঁদছিল না। তার শুধু মনে হচ্ছিল যেন তার ভেতরের বেঁচে থাকার সব কিছু ভেঙে চুরমার হয়ে একেবারে শেষ হয়ে গেছে। ওই একটি দিন রায়হান তার জীবনের সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে ফেলেছিল, নিজের কৈশোরের ভালোবাসা, নিজের বেঁচে থাকার অবলম্বন, আর হয়তো নিজের ভেতরের আত্মবিশ্বাসকেও। কিন্তু সেই চরম ভেঙে পড়ার ধ্বংসস্তূপের মাঝেই তার ভেতরে নতুন করে একটা ভয়ঙ্কর জেদ জন্ম নিল। সে নিজের হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছল, আর মনে মনে নিজেকে প্রতিজ্ঞা করে বলল, এবার আমি জীবন যুদ্ধে আর কোনোভাবেই থামব না। ঠিক ওই দিন থেকে রায়হান নিজেকে মানসিক ও শারীরিকভাবে পুরোপুরি বদলে ফেলল। সে চিরতরে তার এই জন্মস্থান গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিল, কারণ এই গ্রামে তার পিছুটান বলতে আর কিছুই অবশিষ্ট ছিল না। ঠিক পরের দিন সকালেই সে তার জমানো বইপত্র আর ছোট্ট একটা ব্যাগ নিয়ে গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল, একবারের জন্যেও পেছনে ফিরে না তাকিয়ে, এমনকি গ্রামের কাউকে কিছু না জানিয়ে। তার বুকে শুধু একটাই অটুট লক্ষ্য গেঁথেছিল, যে কোনো মূল্যে নিজের স্বপ্ন সত্যি করে প্রমাণ করতে হবে। আর সে চিরতরে পেছনে ফেলে এলো তার সেই গ্রাম, সেই মাটির বাড়ি, আর তার প্রিয় নীলা, যে এখন তার জীবনে শুধু একটা যন্ত্রণাদায়ক স্মৃতিতে পরিণত হয়েছিল। গ্রাম থেকে বেরোনোর দীর্ঘ পথটায় রায়হান একবারও ভুল করে পেছনে ফিরে তাকায়নি, কারণ তার মনে গভীর ভয় ছিল যে একবার যদি সে পেছনে তাকায় তবে তার পা ওখানেই আটকে যাবে। দুর্বল মন তাকে হয়তো আবার পেছনে টেনে নেবে, আর সে আবার ওই অপমানের জীবনেই আটকে পড়বে। কিন্তু এইবার সে মনে মনে খুব শক্ত প্রতিজ্ঞা করেছিল যে সে আর কোনোভাবেই থামবে না, শুধু নিজের লক্ষ্যের দিকে সামনের দিকে এগিয়ে যাবে, রাস্তা যতই কণ্টকাকীর্ণ আর কঠিন হোক না কেন। ঢাকার মতো বড় শহরের ভিড়ভাট্টা, যানজটের কোলাহল আর হাজারো অচেনা মুখের ভিড়ে যখন রায়হান প্রথমবার এসে পৌঁছাল, তখন সে খুব ভালোভাবেই বুঝতে পারল যে তার জীবনের আসল সংগ্রাম তো মূলত এবার শুরু হয়েছে। এই বিশাল শহরে তাকে কেউ ব্যক্তিগতভাবে চিনত না, তার ভেতরের কষ্ট বোঝার মতো আপন কেউ ছিল না, আর সবচেয়ে বড় কথা, তাকে বেকার বলে খোটা দেওয়ার মতোও কেউ ছিল না। এখানে যদি সত্যি তার জন্য কিছু থেকে থাকে, তবে তা হল নিজেকে প্রমাণ করার একটা শেষ সুযোগ। রায়হান ঢাকার ফার্মগেটে একটা ছোট্ট স্যাঁতস্যাঁতে মেসঘর ভাড়া নিল, যেখানে না ঠিকমতো বাইরের হাওয়া ঢুকত আর না সূর্যের আলো। কিন্তু ওর কাছে আপাতত সেটাই ছিল ওর স্বপ্ন পূরণের নতুন দুনিয়া। প্রতিদিন কাক ডাকা ভোর সকাল হতেই সে রুটিন করে দৌড়াতে বেরিয়ে যেত, তারপর সারা দিন লাইব্রেরিতে বসে একনাগাড়ে পড়াশোনা করত, আর সন্ধ্যায় পেট চালানোর জন্য কোনো চায়ের ধাবায় বা ছোট দোকানে পার্ট টাইম কাজ করে নিজের খাওয়া যাওয়ার ন্যূনতম ব্যবস্থা করত। তার জীবনটা এখন আক্ষরিক অর্থেই একটা আবেগহীন মেশিনের মতো হয়ে গিয়েছিল। না ছিল কোনো আনন্দ, না ছিল কারো প্রতি কোনো অভিযোগ, শুধু ছিল ঘাম ঝরানো পরিশ্রম আর পরিশ্রম। অনেক সময় গভীর রাতে যখন সে সারা দিনের কাজ শেষে ক্লান্ত হয়ে মেসে ফিরে বিছানায় গা এলিয়ে দিত, তখন নীলার পুরনো স্মৃতি তাকে চার দিক থেকে ঘিরে ধরত। ওর চলে যাওয়ার দিন বলা কথাগুলো কানে তীব্রভাবে বাজত, তুই জীবনে কিচ্ছু করতে পারবি না। আর প্রতিবারই এই অপমানজনক কথাগুলো তার ভেতরে একটা দাবানলের আগুন জ্বালিয়ে দিত, যা ঠিক পরের দিন ভোরে তাকে আরও দ্বিগুণ বেশি পরিশ্রম করতে বাধ্য করত। শহরের এই একাকী জীবন মোটেও তার জন্যে সহজ ছিল না। অনেক সময় টাকা না থাকায় তাকে শুধু পানি খেয়ে খালি পেটে ঘুমাতে হতো। অনেক সময় মাসের শেষে মেসের ঘর ভাড়া দেওয়ার মতো সামান্য টাকাও পকেটে থাকত না। কিন্তু সে এত কিছুর পরও কখনো হার মানেনি। প্রতিবারই যখন সে দুর্বল হতো, তার অভাবী মায়ের মুখটা মনে পড়ে যেত, নিজের বাবার রোদে পোড়া হাড় ভাঙা খাটুনি মনে পড়ে যেত, আর সে চোখের জল মুছে আবার শক্ত হয়ে উঠে দাঁড়াত। এভাবেই সংগ্রাম করতে করতে সময় ধীরে ধীরে কেটে যেতে লাগল। কষ্টের দিনগুলো মাসে বদলাল,
আর মাসগুলো দেখতে দেখতে বছরে। রায়হান যে এই সময়ের মাঝে কতবার বিসিএস আর অন্য চাকরির পরীক্ষা দিয়ে চেষ্টা করেছে আর কতবার সামান্য নম্বরের জন্য ব্যর্থ হয়েছে তার কোনো সঠিক ইয়ত্তা নেই। কিন্তু প্রতিবারই সে নিজেকে মানসিকভাবে সামলে নিয়েছে আর নতুন উদ্যমে জিরো থেকে শুরু করেছে। তার ভেতরে এখন আর সেই গ্রামের আগের মতো লাজুক আর নিষ্পাপ ছেলেটা বেঁচে ছিল না। এখন সে ঢাকা শহরের পোড় খাওয়া একজন শক্ত আর বাস্তববাদী মানুষে পরিণত হয়েছিল, যে নিজের সব কষ্টকে নিজের এগিয়ে যাওয়ার শক্তিতে বদলে নিয়েছিল। একদিন সে যখন রমনার মাঠে শারীরিক সক্ষমতার জন্য দৌড়াচ্ছিল, তার পায়ে বড়সড় ফোসকা পড়ে গিয়েছিল। শরীর ব্যথায় একদম ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু সে 1 সেকেন্ডের জন্য থামেনি, কারণ সে খুব ভালো করে জানত যে কাঙ্ক্ষিত গন্তব্য কেবল তারাই খুঁজে পায় যারা মাঝপথে ক্লান্ত হয়ে বসে পড়ে না। আর সেদিনই যেন দীর্ঘ অপেক্ষার পর তার ভাগ্য পুরোপুরি বদলে গেল। কয়েক মাস পর যখন চূড়ান্ত বিসিএস পরীক্ষার রেজাল্ট বা গেজেট বেরোল, রায়হানের নামটা একেবারে সেই তালিকার ওপরের দিকেই জ্বলজ্বল করছিল, যে দিনটির জন্য সে বছরের পর বছর ধরে চাতক পাখির মতো অপেক্ষা করছিল। কিছু মুহূর্তের জন্য সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না যে সে স্বপ্ন দেখছে নাকি বাস্তব। সে বারবার গেজেটে নিজের নামটা মিলিয়ে দেখল, আর হঠাৎ করেই তার 2 চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগল। এই জল কোনোভাবেই হার মানার বা কষ্টের ছিল না, বরং তা ছিল দীর্ঘ সংগ্রামের পর পাওয়া জয়ের আনন্দাশ্রু। সেদিন সে জীবনে প্রথমবার অন্তর থেকে অনুভব করেছিল যে তার এই বছরের পর বছর করা পরিশ্রম অবশেষে সার্থক হয়েছে। যাকে গ্রামের সবাই অপদার্থ আর বেকার বলে গালি দিত, সে আজ প্রশাসনের সর্বোচ্চ স্তরে ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগের সুযোগ পেয়ে গেছে। সে দুহাত তুলে আকাশের দিকে তাকালো আর পরম তৃপ্তিতে আস্তে করে বলল, আমি অবশেষে করে দেখিয়েছি। তবে চাকরিতে যোগদানের পর ফাউন্ডেশন ট্রেনিংয়ের পথটাও মোটেও সহজ ছিল না। সেখানে একাডেমিতে প্রতিদিন এক নতুন আর কঠিন পরীক্ষা দিতে হতো। শারীরিক কসরতে শরীরকে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হতো। নানান পরিস্থিতিতে তাদের মনের জোর প্রতিনিয়ত পরীক্ষা করা হতো। কিন্তু রায়হান তো এখন সম্পূর্ণ বদলে গিয়েছিল। সে শহরের রাস্তায় আগেই সব কষ্ট সহ্য করতে শিখে গিয়েছিল। সব রকম বিপদের মোকাবিলা করতে সে শিখে গিয়েছিল। ধীরে ধীরে নিজের যোগ্যতা দিয়ে সে একাডেমির বাকি সবার চেয়ে অনন্য আর আলাদা হয়ে উঠতে লাগল। তার ভেতরে একটা অদম্য জেদ ছিল, একটা সফলতার আগুন ছিল, যা তাকে সব সময় সামনের দিকে লিডার হিসাবে এগিয়ে নিয়ে যেত। বছরের পর বছর ধরে তার এই একাগ্র পরিশ্রম তাকে প্রশাসনের এক নতুন উচ্চতায় নিয়ে গেল, আর দেখতে দেখতে সে একজন অত্যন্ত সৎ ও দায়িত্বশীল ম্যাজিস্ট্রেট হয়ে উঠল। সময়ের পরিক্রমায় পুরো দেশে তার সুনাম, নাম আর পরিচয় দুটোই শক্তভাবে তৈরি হল। কিন্তু তার জীবনের এই পুরো রোমাঞ্চকর যাত্রায় ভেতরের একটা জিনিস কখনো বদলায়নি। তা হল তার হৃদয়ের এক গোপন কোণে সযত্নে লুকিয়ে থাকা নীলার স্মৃতি। সে এখনও মাঝে মাঝে গভীর রাতের নিস্তব্ধতায় তাকে খুব মনে করত, কিন্তু এখন সেই পুরনো স্মৃতিতে কষ্ট অনেক কম ছিল, আর তার বদলে একটা বাস্তব শিক্ষা বেশি ছিল। সে এখন জীবনের বাস্তবতা বুঝতে পেরেছিল যে জীবনে চলার পথে যদি কেউ পাশে থাকে তবে তা অবশ্যই ভালো, কিন্তু যদি প্রিয় কেউ মাঝপথে হাত ছেড়ে চলেও যায় তবে তার জন্য কখনো থেমে যেতে নেই, কারণ মানুষের জীবনের আসল পথ চলাটা তো নিজের একার সাথেই হয়। দেখতে দেখতে 7 বছর পেরিয়ে গেছে। এখন রায়হান আর শুধু হরিপুর গ্রামের সেই সাধারণ লাজুক ছেলেটা ছিল না, যাকে গ্রামের মানুষ কথায় কথায় অপমান করে খোঁটা দিত। এখন সে দাপুটে ম্যাজিস্ট্রেট রায়হান হয়ে উঠেছিল। তার সরকারি গাড়িতে লাগানো ফ্ল্যাগ আর প্রোটোকল তার পরিশ্রমে গড়া সাফল্যের গল্প চারদিকে বলত। একদিন সরকারি কাজে যাওয়ার পথে হঠাৎ করেই তার নিজের ফেলে আসা গ্রামের কথা খুব মনে পড়ে গেল। সেই মেঠো কাঁচা রাস্তা, সেই চেনা মানুষগুলো, আর সবশেষে নীলা। গত এই দীর্ঘ 7 বছরে সে ভুল করেও ওই গ্রামের জায়গার দিকে ফিরেও তাকায়নি, কিন্তু আজ এখন তার মনে নিজের শিকড়ের প্রতি অদ্ভুত একটা টান অনুভব হচ্ছিল। তার কেবলই মনে হচ্ছিল যেন জীবনের কিছু একটা হিসাব এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। সে তখনই সিদ্ধান্ত নিল যে সে অন্তত একবারের জন্য হলেও সেখানে যাবেই, কারো প্রতি কোনো রাগ ছাড়া, কোনো পুরনো অভিযোগ ছাড়া, শুধু এটা সচক্ষে দেখতে যে এখন তার ফেলে আসা অতীত সব কিছু কেমন আছে, আর হয়তো তার নিজের ফেলে আসা সেই পুরনো সত্তার সাথে আরেকবার দেখা করতে। ঠিক তার পরের সপ্তাহেই সে অফিস থেকে বিশেষ ছুটি নিয়ে নিজের প্রোটোকলের গাড়িতে চড়ে হরিপুর গ্রামের দিকে রওনা দিল।
সারা রাস্তা গাড়ির জানালার বাইরে তাকিয়ে তার চোখের সামনে পুরনো অভাবের দিনগুলো সিনেমার মতো ভেসে উঠতে লাগল। সেই নীলার হাসি, গ্রামবাসীদের খোটা, সেই না খেয়ে থাকার কষ্ট, আর সেই বিদায়ের মর্মান্তিক মুহূর্তটা যখন নীলা তাকে একা ছেড়ে চলে গিয়েছিল। পুরনো কথা ভেবে স্টিয়ারিংয়ের ওপর তার হাতের মুঠিটা একটু শক্ত হয়ে এল। কিন্তু এবার তার মনে কারো প্রতি কোনো কষ্ট বা আক্রোশ ছিল না, শুধু একটা অদ্ভুত রকমের প্রশান্তি বিরাজ করছিল, যেন সে এখন জীবনের সবকিছুই খুব স্বাভাবিকভাবে বুঝতে শিখেছে। কয়েক ঘণ্টা একটানা ড্রাইভ করার পর তার গাড়িটা যখন গ্রামের সীমানার বাইরে এসে থামল, সে ধীরে ধীরে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিল। জানালার বাইরে সামনে সেই একই পুরনো গ্রাম, কিন্তু এবার সে বেকার রায়হান নয়, বরং দেশের একজন ক্ষমতাধর ম্যাজিস্ট্রেট রায়হান হয়ে নিজের মাটিতে ফিরেছিল। তার সরকারি গাড়িটা যখন গ্রামের কাঁচা মেঠো রাস্তা ধরে ধুলো উড়িয়ে এগোতে শুরু করল, রায়হানের চোখ প্রতিটি পরিচিত জিনিসকে নতুন করে চিনতে শুরু করল, যা একসময় তার নিজের পুরো জগৎ ছিল। সেই পুরনো বিশাল অশ্বত্থ গাছ, সেই ভাঙাচোরা পরিচিত মেঠো পথ, সেই ছোট ছোট মাটির বাড়ি যার উঠোনে একসময় তার আর নীলার হাসি প্রতিধ্বনিত হতো। কিন্তু এবার চোখের সামনে সবকিছু একটু অন্যরকম আর ছোট লাগছিল। হয়তো এই কারণে যে এখন তার চারপাশ দেখার দৃষ্টিভঙ্গি আর চোখের ভাষাটা আর আগের মতো ছিল না। এখন সে একেবারে বদলে যাওয়া এক নতুন মানুষ। তার বড় গাড়িটা গ্রামের ভেতর ঢুকতেই রাস্তার ধারের কিছু বাচ্চার নজর সেদিকে পড়ল। তারা তাদের ছোট্ট জীবনে প্রথমবার এত বড় সরকারি গাড়ি গ্রামে দেখেছিল। তারা প্রচণ্ড উৎসাহে দৌড়ে দৌড়ে গাড়ির পেছনে পেছনে ধুলো উড়িয়ে ছুটতে লাগল। দেখ দেখ, ঢাকা থেকে কোনো বড় মানুষ আমাদের গ্রামে এসেছে। বাচ্চাদের এই চিৎকারে ধীরে ধীরে গ্রামের সাধারণ মানুষের উৎসুক চোখও সেদিকে আটকে গেল। কিছু মানুষ গাড়ির ভেতরের লোকটাকে চেনার চেষ্টা করছিল, আর তারপর হঠাৎ করেই একজন বয়স্ক লোক অবাক হয়ে বলে উঠল, আরে, এ তো আমাদের সেই রায়হান। এক মুহূর্তের জন্য চারপাশের সময়টা যেন জাদুর মতো থমকে গেল। যে গ্রামের মানুষগুলো তাকে একদিন বেকার বলে খোঁটা দিত, আজ তারাই চরম বিস্ময়ে আর শ্রদ্ধায় তার গাড়ির দিকে তাকিয়েছিল। তার চোখে মুখের গাম্ভীর্য, সাথে থাকা প্রোটোকল, তার চোখের আত্মবিশ্বাস, সবকিছুই তাকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। রায়হান নির্দিষ্ট জায়গায় এসে গাড়িটা থামাল এবং আস্তে করে দরজা খুলে বাইরে বেরিয়ে এল। তার পা এসে পড়ল সেই একই চেনা মাটিতে, যেখান থেকে একদিন সে তার বিসিএস হওয়ার স্বপ্নের বীজ বুনেছিল। গ্রামের কিছু বয়স্ক আর মুরব্বী মানুষ ধীর পায়ে তার কাছে এল। বাবা, তুই আমাদের গ্রামের রায়হানই তো? রায়হান অত্যন্ত বিনয়ের সাথে হালকা হেসে মাথা নাড়ল। হ্যাঁ কাকা, আমি রায়হান। তাদের চোখে এখন স্পষ্ট গর্ব আর সম্মান দেখা যাচ্ছিল। আমরা তো মনে মনে জানতাম যে তুই একদিন অনেক বড় কিছু করে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবি। রায়হান তাদের এই ভণ্ডামি বুঝতে পেরেও শুধু এতটুকুই বলল, দোয়া করবেন, পৌঁছতে একটু বেশি সময় লেগে গেল। কিন্তু তার মনের কোনো এক অন্ধকার কোণে এই কথাটা উকি দিচ্ছিল যে এই একই মানুষগুলোই একদিন তাকে অপদার্থ বলে গ্রাম ঝাড়া করেছিল। তবুও তার শান্ত চেহারায় আজ কোনো অভিযোগ বা রাগের ছাপ ছিল না, কারণ সে এখন সত্যিই এইসব কিছুর অনেক ঊর্ধ্বে উঠে গেছে। গ্রামে তার এই রাজকীয়ভাবে ফিরে আসার খবরটা মুহূর্তের মধ্যে আগুনের মতো পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। রায়হান ঢাকা থেকে ফিরে এসছে, আর সে এখন মস্ত বড় ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। গ্রামের সব মানুষ তাকে এক নজর দেখতে ভিড় করতে লাগল। কেউ তার অহেতুক প্রশংসা করছিল, আবার কেউ তার এই সফলতার সংগ্রামের গল্প শুনতে চাইছিল। কিন্তু রায়হানের মনে এসবের মাঝেও শুধু একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, নীলা এখন কেমন আছে? সে এখন কোথায় আছে? এই দীর্ঘ 7টা বছর সে নিজেকে কিভাবে এই সমাজে সামলে রেখেছে? সে খুব ভালো করেই জানত যে এই গ্রামে তার পা তাকে ঘুরে ফিরে ঠিক নীলার কাছেই নিয়ে যাবে। কিছুক্ষণ মানুষের ভিড় সামলানোর পর সে তার সেই পুরনো বাড়ির দিকে পা বাড়াল। কাঠের দরজাটা এখনও ঠিক আগের মতোই ছিল, শুধু অযত্নে একটু জলাজীর্ণ আর ঘুণে ধরা হয়ে গিয়েছিল। সে আস্তে করে ধাক্কা দিয়ে দরজাটা খুলল। ভেতরের শূন্য উঠোনে সবকিছু ঠিক তেমনই ছিল যেমনটা সে 7 বছর আগে ফেলে রেখে গিয়েছিল। শুধু দীর্ঘ সময়ের ধুলো সবকিছুর ওপর একটা ধূসর আস্তরণ ফেলেছিল। সে বাড়ির চেনা উঠোনে পা রাখল আর কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিল। মনে হল যেন সে ওই পুরনো সুন্দর মুহূর্তগুলো আবার নতুন করে বাঁচতে চাইছে। ঠিক তখনই তার পেছন থেকে একটা পরিচিত কাঁপা কাঁপা আওয়াজ এলো, রায়হান।
এক মুহূর্তের জন্য তার বুকের ভেতরের হৃৎস্পন্দন থমকে গেল। হাজারটা মানুষের ভিড়েও সেই চেনা গলার আওয়াজ চোখ বন্ধ করে চিনতে পারত। সে খুব আস্তে করে পেছন ফিরে তাকাল। সামনে স্বয়ং নীলা দাঁড়িয়েছিল, সেই একই পরিচিত মুখ, কিন্তু এখন সেই সুন্দর মুখে নিষ্ঠুর সময় আর গভীর অনুশোচনার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তার চোখে আর সেই আগের মতো দীপ্তি বা তেজ ছিল না যা একসময় থাকত। এখন সেখানে কেবলই একটা অদ্ভুত শূন্যতা আর হাহাকার বিরাজ করছিল। দুজন মানুষ কিছুক্ষণের জন্য একে অপরের দিকে একেবারে নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল, যেন তাদের দুজনের মুখের সমস্ত ভাষাই আজ চিরতরে হারিয়ে গেছে। রায়হান অপলক দৃষ্টিতে তাকে দেখল। নীলার পরনে একটা খুব সাধারণ সুতির সালোয়ার, মুখে জীবনের চরম ক্লান্তি আর চোখে জমে থাকা হাজারো না বলা অব্যক্ত কথা। নীলা আস্তে করে ভাঙা গলায় বলল, তুই সত্যিই আমাদের গ্রামে ফিরে এলি। রায়হান একটু হালকা ম্লান হাসল। হ্যাঁ, দীর্ঘদিন পর শুধু একবার গ্রামটা দেখার ইচ্ছে হল। নীলার চোখ সাথে সাথেই ছলছল করে উঠল, কিন্তু সে প্রাণপণ চেষ্টায় নিজেকে সামলে নিল। তুই এর মাঝে অনেক বদলে গেছিস রায়হান। রায়হান খুব শান্ত গলায় উত্তর দিল, সময় আর পরিস্থিতি মানুষকে সবকিছুই বদলাতে বাধ্য করে। কিছুক্ষণ দুজনের মাঝে চুপ থাকার পর নীলা অনেক সাহস জুগিয়ে জিজ্ঞেস করল, কেমন আছিস তুই এখন? রায়হান নির্বিকারভাবে উত্তর দিল, আমি বেশ ভালো আছি। এরপর ভদ্রতার খাতিরে রায়হানও একই প্রশ্ন করল, আর তুই কেমন আছিস? নীলা কষ্টে চোখ নামিয়ে নিল, আমিও ভালো আছি, কিন্তু তার গলার আওয়াজ স্পষ্ট বলে দিচ্ছিল যে সে জীবনে একদমই ভালো নেই। দুজনের মধ্যে একটা অদ্ভুত অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছিল, যা শুধু 7 বছরের সময়ের ছিল না, বরং সেই অসমাপ্ত অনুভূতির ছিল যা তাদের মন থেকে কখনো পুরোপুরি মুছে যায়নি। তখনই কাছে দাঁড়িয়ে থাকা পাড়ার এক বয়স্ক মহিলা আস্তে করে এসে রায়হানকে বললেন, বাবা, নীলার তো আর বিয়ে হয়নি, সে এখানেই থাকে এখন, একেবারে একা। এ কথা শুনে রায়হানের মনের ভেতর যেন একটা কালবৈশাখী তোলপাড় শুরু হয়ে গেল, কিন্তু সে বাইরে প্রকাশ না করে মুখে কিছু বলল না। নীলাও পাশ থেকে তাকে কিছু বোঝানোর চেষ্টা করল না, শুধু মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন তার আজ বলার মতো অনেক কিছু ছিল, কিন্তু তা প্রকাশ করার মতো উপযুক্ত কোনো শব্দ তার অভিধানে ছিল না। গ্রামের কিছু উৎসুক মানুষ এখনও দূরে দাঁড়িয়ে তাদের এই নীরবতা দেখছিল। তাদের চোখে মুখে ছিল চরম বিস্ময় আর কৌতূহল। যাকে একদিন এই মেয়েটা বেকার বলে ছেড়ে গিয়েছিল, আজ সে এত বড় ক্ষমতাধর মানুষ হয়ে তার সামনে ফিরে এসেছে। কথাটা যেন পুরো গ্রামের বাতাসে ভাসছিল। রায়হান পরিস্থিতি সামলাতে আস্তে করে বলল, আমি কিছুক্ষণ পর আবার তোর সাথে দেখা করছি। তারপর সে আর না দাঁড়িয়ে সেখান থেকে বেরিয়ে গেল, কিন্তু তার পা দুটো যেন মাটিতে ভারী হয়ে আসছিল। সে এতক্ষণে বুঝতে পেরেছিল যে তাকে ছেড়ে যাওয়ার পর নীলার জীবনটাও মোটেও সহজ বা সুখের ছিল না। সন্ধ্যায় যখন পশ্চিম আকাশে সূর্য লাল হয়ে ডুবতে শুরু করল, রায়হান গ্রামের সেই পুরনো শান বাঁধানো পুকুর পাড়ে গিয়ে বসল, যেখানে একসময় সে নীলার সাথে ঘণ্টার পর ঘণ্টা নিশ্চিন্তে বসে থাকত। বিকেলের বাতাসে সেই আগের মতোই স্নিগ্ধ শান্তি ছিল, শুধু আজ তার পাশে কথা বলার কেউ ছিল না। কিছুক্ষণ আনমনা হয়ে বসে থাকার পর সে কারো পরিচিত পায়ের শব্দ শুনতে পেল। সে পেছন ফিরে তাকাল, দেখল নীলা ধীরে ধীরে ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। সে রায়হানের একদম কাছে এসে থামল। দুজন আবার অনেক বছর পর একে অপরের মুখোমুখি। এবারে নীরবতা আরও অনেক বেশি গভীর আর অর্থবহ ছিল। নীলা আস্তে করে নিস্তব্ধতা ভেঙে বলল, আমার তোর সাথে আজ কিছু জরুরি কথা আছে। রায়হান স্থির দৃষ্টিতে ওর দিকে তাকাল। আমারও কিছু কথা আছে। আর ঠিক সেই মুহূর্তে মনে হল যেন 7 বছরে তৈরি হওয়া বিশাল দূরত্বটা এখন কয়েকটা শব্দের মাঝেই চিরতরে খুঁজে যাবে। পুকুর পাড়ে ধীর গতিতে শীতল হাওয়া বইছিল। সন্ধ্যার লাল সূর্যটা যেন পুকুরের কালো জলের বুকে আস্তে আস্তে ডুব দিচ্ছিল, আর সেই প্রকৃতির নিস্তব্ধতার মাঝেই রায়হান আর নীলা মুখোমুখি দাঁড়িয়েছিল। দুজনের মনেই জমানো অনেক কথা ছিল, কিন্তু প্রথম শুরুটা কে করবে সেটাই কেউ ঠিকমতো বুঝতে পারছিল না। শেষমেশ নীলাই অনেক সাহস করে বলে উঠল, তার গলা আবেগে হালকা কাঁপছিল, রায়হান, আমি আজ তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে চাই।
রায়হান সোজা ওর চোখের দিকে তাকাল। সেখানে সত্যি গভীর অনুশোচনা ছিল। কোনো রকম লোক দেখানো বা বানানো ব্যাপার ছিল না। নীলা ডুঁকড়ে কেঁদে বলতে লাগল, আমি অতীতে তোর সাথে অনেক বড় অন্যায় করেছি। যখন তোর জীবনে আমাকে সবচেয়ে বেশি দরকার ছিল, তোর সংগ্রাম যখন চরমে, ঠিক তখনই আমি তোতে স্বার্থপরের মতো একা ছেড়ে গিয়েছিলাম। ওর কথাগুলো কান্নায় ভেঙে ভেঙে বেরোচ্ছিল, যেন প্রতিটি শব্দ একেবারে ওর ক্ষতবিক্ষত মন থেকে উঠে আসছিল। আমার তখন গ্রামের মানুষের কথায় কান দেওয়া একদমই উচিত হয়নি। তোর স্বপ্নের ওপর আমার শেষ পর্যন্ত ভরসা রাখা উচিত ছিল, কিন্তু অভাবের তাড়নায় আমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলাম। এ কথা বলতে বলতে ওর দুই চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। রায়হান কোনো বাধা না দিয়ে চুপচাপ শুনছিল। তার চোখে মুখে না কোনো পুরনো রাগ ছিল, না কোনো নতুন অভিযোগ, শুধু একটা নীরব আর পরিণত শান্তি ছিল, যেন সেই সবকিছুর পেছনের কারণ আগেই বুঝে নিয়েছে। নীলা অপরাধীর মতো চোখ নামিয়ে নিল। তোর ঢাকা চলে যাওয়ার পর প্রতিদিন আমি তিলে তিলে বুঝতে পেরেছি যে আমি আমার জীবনের সবচেয়ে বড় রত্ন কি হারিয়েছি। গ্রামের মানুষ কিছুদিন আমাকে নিয়ে কথা বলেছে, তারপর তারা ঠিকই চুপ হয়ে গেছে। কিন্তু আমার নিজের জীবনটা তো ওই অভিশপ্ত দিনেই থমকে গেছে। সে ম্লান হেসে ভেজা গলায় বলল, ভবিষ্যতের যে মিথ্যা ভয়ে আমি তোকে ছেড়েছিলাম, সেই একাকিত্বের শূন্যতাটাই শেষমেশ আমার সারা জীবনের সঙ্গী হয়ে দাঁড়াল। রায়হান একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল আর প্রথমবার এই বিষয়ে কথা বলতে শুরু করল। তুই যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলি না নীলা, সত্যি বলতে সেদিন আমি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তার গলা অত্যন্ত শান্ত ছিল, কিন্তু তার প্রতিটা বলা কথায় সমুদ্রের মতো গভীরতা ছিল। আমার তখন মনে হয়েছিল যে আমার জীবনে আর কিছুই অবশিষ্ট নেই, কিন্তু হয়তো ওই ধ্বংস হওয়ার দিনই আমি নতুন করে আবার একা উঠে দাঁড়াতে শিখেছিলাম। সে নীলার চোখের দিকে তাকাল। আমি তোকে কখনো খারাপ ভেবে ভুল বুঝিনি, আমি শুধু এটুকু বাস্তব বুঝেছিলাম যে সব মানুষ অভাবের মাঝে সবসময় শক্ত থাকতে পারে না। নীলা চরম অবাক হয়ে তার দিকে তাকাল। তার মানে তুই সত্যি আমার ওপর রাগ করে নেই? রায়হান হালকা হেসে জবাব দিল, রাগ ছিল, প্রথম দিকে তোর ওপর অনেক রাগ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতার চাপে সব শান্ত হয়ে গেছে। কিছু মুহূর্ত দুজনের মাঝখানে শুধুই বাতাসের শব্দ আর নীরবতা কাজ করল, কিন্তু এবারের নীরবতাটা আগের মতো ভারী আর দমবন্ধ করা ছিল না, বরং এতে একটা অদ্ভুত রকমের স্বস্তির শান্তি জড়িয়েছিল। নীলা আস্তে করে ভয় ভয় জিজ্ঞেস করল, কিরে, এত কিছুর পরও এখনও কি তোর বিশাল মনে আমার জন্য ছোট্ট কোনো জায়গা আছে? এই প্রশ্ন শুনে রায়হান কিছুক্ষণের জন্য একেবারে চুপ করে রইল। সে দূরে পুকুরের ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে রইল, যেন সে তার ভেতরের উত্তরটাকে গভীরভাবে অনুভব করছে। তারপর আস্তে করে নিজের মনে বলল, পৃথিবীতে কিছু জিনিস সময়ের সাথে সাথে কখনো শেষ হয়ে যায় না, শুধু তার রূপ বদলে যায়। নীলার ভেজা চোখে হঠাৎ করে আশার একটা হালকা আলো দেখা দিল। সে কাঁপা গলায় মিনতি করে বলল, যদি আমি আবার তোর হাত ধরে তোর সাথে চলতে চাই, তবে কি তুই আমাকে আগের মতো আপন করে নিবি? এই ছোট্ট প্রশ্নটাই তাদের দুজনের অসম্পূর্ণ গল্পের শেষ পরিণতি ঠিক করে দেওয়ার কথা ছিল। রায়হান তার দিকে ঘুরে তাকাল। ওর চোখে এখন আর কোনো অভিযোগ বা ক্ষোভ ছিল না, শুধুই সততা আর ক্ষমা ছিল। সে খুব শান্ত আর পরিণত স্বরে বলল, শোন নীলা, সম্পর্ক শুধু অন্ধ ভালোবাসা দিয়ে চলে না, সম্পর্ক মূলত ভরসা আর বিশ্বাস দিয়ে চলে, আর তা একবার কাচের মতো ভেঙে গেলে জুড়তে অনেক সময় লাগে। নীলা সাথে সাথে দৃঢ়তার সাথে বলে উঠল, আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি, তোর মনে বিশ্বাস ফেরাতে যত সময় লাগুক না কেন আমি এখানে বসে অপেক্ষা করব। তুই শুধু আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দে। ওর বলা কথায় চরম সত্যতা আর আকুতি ছিল, কোনো রকম তাড়াহুড়ো ছিল না, শুধু সত্যিকারের অনুশোচনার নতুন করে বাঁচার আশা ছিল। রায়হান কিছুক্ষণ গভীরভাবে ভাবল, তারপর ধীরে ধীরে ওরা আরও কাছে এগিয়ে এলো, আর এতগুলো দীর্ঘ বছর পর প্রথমবার পরম মমতায় ওর মাথায় হাত রাখল। এই শহরের কঠিন জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে নীলা, আর সবচেয়ে বড় কথা হলো, মানুষের মন যদি পরিষ্কার থাকে তবে যে কোনো ভাঙা সম্পর্ক আবার নতুন করে গড়া যায়। নীলার চোখ দিয়ে এবার অঝরে জল ঝরতে লাগল, কিন্তু এবার এই জল কোনোভাবেই কষ্টের নয়, বরং তা ছিল পরম স্বস্তির। রায়হান আবার তাকে আশ্বস্ত করে বলল, আমি তোকে হয়তো আজই পুরোপুরি আগের মতো আপন করে নিতে পারব না, কিন্তু তুই যদি সত্যিই আমার সাথে জীবনের বাকি পথ চলতে চাস, তবে আমরা আবার নতুন করে একে অপরকে চেনার শুরু করতে পারি।
নীলা এক মুহূর্তও দেরি না করে কান্নাজড়িত মুখে ধীরে ধীরে মাথা নাড়ল। এতে আমার পুরোপুরি সায় আছে। ঠিক সেই মাহিন্দ্রক্ষণে তাদের দুজনের মাঝের বহু বছরের জমানো দূরত্ব যেন বরফের মতো গলতে শুরু করল। পুরোপুরি হয়তো নয়, তবে একটা সুন্দর নতুন শুরুর পথ অবশ্যই তাদের সামনে তৈরি হয়ে গিয়েছিল। গ্রামের সেই উৎসুক মানুষগুলোই যারা একদিন তাদের এই সুন্দর সম্পর্ক ভাঙার মূল কারণ হয়েছিল, এখন দূরে দাঁড়িয়ে কানাঘুষা করে সব দেখছিল। কিন্তু এবার না রায়হানের তাদের এইসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল, না নীলার, কারণ তারা দুজনই এখন খুব ভালো করে বুঝে গিয়েছিল যে মানুষের জীবন অন্যের কথায় বা সমাজের খোঁটায় চলে না, বরং তার নিজের নেওয়া দৃঢ় সিদ্ধান্তে চলে। এর কয়েকদিন পর পুরো গ্রামে একটা কথা খুব দ্রুত চাউর হয়ে গেল। ম্যাজিস্ট্রেট রায়হান আর নীলাকে আবার একসাথে পুকুর পাড়ে দেখা গেছে। কিন্তু তাদের এবারের গল্পের শুরুটা একটু অন্যরকম আর পরিণত ছিল। এবার কোনো আবেগী তাড়াহুড়ো ছিল না, কোনো মিথ্যে প্রতিশ্রুতি ছিল না, শুধু নিজেদের সম্পর্কটাকে নতুন করে বোঝার একটা সত্যিকারের ঐকান্তিক প্রচেষ্টা ছিল। আর ধীরে ধীরে হরিপুর গ্রামের সেই পুকুর, সেই কাঁচা রাস্তা আর সেই পুরনো গ্রাম আবার তাদের ভালোবাসার গল্পের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে লাগল। তফাৎ শুধু এটাই ছিল যে এবার তারা দুজনই অতীতের চেয়ে অনেক বেশি পরিণত ছিল, মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী ছিল, আর সবচেয়ে বড় কথা, একে অপরের কষ্টের কদর করতে শিখে গিয়েছিল। আর হয়তো এটাই আমাদের এই বাস্তব গল্পের সবচেয়ে বড় শিক্ষা। কখনও কারো জীবনের কঠিন সংগ্রামকে ছোট করে দেখতে নেই, আর যদি জীবনের পথে কেউ মাঝপথে হাত ছেড়ে দিয়ে চলে যায়, তবে তাকে সারা জীবন দোষারোপ করার বদলে নিজেকে এতটাই শক্ত আর প্রতিষ্ঠিত করে তোলো যেন একদিন সেই ছেড়ে যাওয়া মানুষগুলোই আক্ষেপ করে তোমার উদাহরণ টানে। আর এই ছোট জীবন যখন দ্বিতীয় কোনো সুযোগ দেয়, তখন সেটাকে অহংকার না করে বুঝে শুনে আপন করে নাও, কারণ মানুষের মন যদি সত্যিই খাঁটি হয়, তবে যে কোনো সম্পর্ক একবার ভেঙে যাওয়ার পরও ক্ষমা আর ভালোবাসায় আবার নতুন করে গড়ে তোলা সম্ভব। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বাস্তব জীবনের গল্প। আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি এই শিক্ষণীয় গল্পটা আপনাদের একটুও ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা হবে নতুন কোনো শিক্ষণীয় এবং আকর্ষণীয় গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।